ঢাকার বাস্তবতা সবাই আমরা জানি। আমাদের আজকের আলোচনার বিষয়টা যেহেতু এই ঢাকামুখিতা, এটি নিয়ে আমাদের বোধহয় প্রথমে জানা দরকার যে ঢাকামুখিতাটা কবে থেকে শুরু হলো এবং কিভাবে তা গুণিতক হারে বাড়ছে। আপনার প্রশ্নের তার আগে উত্তরটা দিয়ে নিই। ঢাকা তার সহ্যসীমা বহু আগেই পেরিয়ে গেছে এবং সেই পেরিয়ে যাওয়ার ফলশ্রুতিতে আমাদের নীতি কৌশলের যে পরিবর্তনের প্রয়োজন ছিল সেটা আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি দ্রুততম সময়ে ঘুরে দাঁড়াতে। এখন এটা হচ্ছিল কেন সেই জায়গাটা একটু আগে বলি। মূলত নীতি কৌশলগত ভ্রান্তিবিলাস এবং প্রচণ্ড রকমভাবে এক ধরনের ভারসাম্যহীন উন্নয়ন কার্যক্রম এবং গতিধারা, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকাকে ম্যাগনেট বা আকর্ষণের একটি অবৈধ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তৈরি করা, এই তিনটি গুরুত্বপূর্ণ কারণ আমরা এড়িয়ে যাই, জেনেও এড়িয়ে যাই। প্রথমে বলে নেই, নীতি কৌশলগত কারণে প্রায় ৭৪-৭৫-এর পরেই যখন সামরিক সরকারগুলো এবং তারপরে রাজনৈতিক সরকারগুলো তা ফলো করে এটি বুঝতে পারলো যে কেন্দ্রীভূত সরকার ব্যবস্থায় ক্ষমতা গ্রহণ, ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ক্ষমতার পট পরিবর্তন খুব সহজ, তখন তারা সারা বাংলাদেশের উন্নয়নের মুখিতাকে ঘুরিয়ে এই কেন্দ্রীভূত সব কিছু করণের একটা প্রক্রিয়া শুরু করলো। এবং আপনি যদি সেটা লক্ষ্য করেন, তার পরিণতি ৯০ দশকের পর থেকে জেলা শহরগুলোতে জেলা প্রশাসক থেকে শুরু করে, জেলা স্কুল থেকে শুরু করে, জেলা হাসপাতাল থেকে শুরু করে জেলা এবং উপজেলা কেন্দ্রিক সুবিধাগুলো আস্তে আস্তে ভঙ্গুর হতে শুরু করলো এবং ঢাকামুখিতা বাড়তে শুরু করলো। কারণ সকলের ঢাকায় আসাটাকে ব্যুরোক্রেটিকভাবেই এমনভাবে তৈরি করা হয়েছে, কারণ রাজনৈতিক অভিলাষটা তাই ছিল। তাহলে ওইখানে আবার আরেকটি কাজ হলো যে আমাদের যে বিভিন্ন এক ধরনের জলবায়ু বৈশ্বিক উষ্ণতাও আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করলো এবং তার কারণে যে অভিঘাতগুলো তৈরি হওয়া শুরু করলো, তার কারণে মানুষ যে বাস্তুচ্যুত হতো এবং কৃষির উপর থেকে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ার কারণে শিল্পায়নের দিকে শিফট হলো, সেটাও আমরা কেন্দ্রীভূত করলাম ঢাকা এবং ঢাকার চারপাশ এলাকা জুড়ে। এবং এই কারণগুলো আমরা দেখছি না। আবার জেলা প্রশাসনকে আমরা এমনভাবে উদ্বুদ্ধ করলাম যে তারা যে ভূমি বিন্যাস এবং ভূমি বন্দোবস্ত ব্যবস্থাপনায় শিকস্তি পয়স্তির যে ঘটনায় নদী ভাঙনে, বন্যায় এই সমস্ত মানুষ যারা বাস্তু হারালো, তাদেরকে ভূমিহীনদেরকে সংস্থান করার বদলে তাদেরকে ঠেলে দিল ঢাকার দিকে, আর ওই সমস্ত জমি জোরদারদের হাতে তুলে দেওয়ার একটা প্রবণতা তৈরি করলো। এই কাজের পাশাপাশি ঢাকায় আমি যদি রিসেন্ট দেশগুলিতে আপনাকে বলি যে অবৈধ যান, যেই যানের লাইসেন্স নাই, ড্রাইভারের কোনো লাইসেন্স লাগে না, বাতি নেই, সড়কের কোনো পারমিট নেই, সেই রকম যানের মাধ্যমেও কর্মসংস্থান করার মধ্যে দিয়ে ভয়ঙ্কর উল্লাস এবং আহ্লাদ এবং এক ধরনের তৃপ্তির ঢেকুর তোলা। এবং একই সঙ্গে ঢাকায় ভিক্ষাবৃত্তি এবং পাশাপাশি মোটরসাইকেলকে গণপরিবহন বাড়ানোর বিভিন্ন রকম অপকৌশল, হকারদের যে কোনো জায়গায় বসার উন্মুক্ততা দুর্বৃত্তায়নের মধ্যে দিয়ে তৈরি করা, কারণ প্রান্তিক রাজনৈতিক গোষ্ঠীকে প্রতিপালন করার এটি একটি চাঁদাবাজির কেন্দ্র। এইগুলির মধ্যে দিয়ে কিন্তু ঢাকাকে আকর্ষিত করার একটি ম্যাগনেটে পরিণত করা হয়েছে। আর একই সঙ্গে ঢাকা ভিত্তিক যে পরিকল্পনা, ঢাকার চারপাশে রিং রোড, তারপর আরেকটা রিং রোড, এবং আমার প্রথম বক্তা বলছিলেন খুব সুন্দর করে যে এই রিং রোডগুলি করে ঢাকার চারপাশের শহরগুলিকে উদ্দীপ্ত করে ঢাকামুখিতাকে কমিয়ে ওই শহরগুলোকে যদি উদ্দীপ্ত করা যেত, তাহলে উন্নয়নটা কিছুটা হলো ৩-৪টা স্তরে ছড়িয়ে যেতে পারতো। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝালে এই জায়গাটা সহজে বুঝবেন। সবচেয়ে বিখ্যাত গায়ক ভারতের অরিজিৎ, তিনি কিন্তু কলকাতা শহরে থাকেন না, কলকাতা থেকে প্রায় ১.৫ ঘন্টা দূরে রেল করে যান এবং ওইখানে গিয়ে উনি ওনার জায়গায় সুন্দর পরিবেশ, সুন্দর জায়গায় স্বল্প খরচে আরাম করে উনি থাকেন। ওনাকে জিজ্ঞেস করেছিল কেন, জীবনকে আমি ভালোবাসি আর ওই জায়গায় থাকতে হয়। করোনার সময় উল্টো গতি হয়েছিল কেন? কারণ মানুষ তখন বুঝেছিল শান্তির জায়গা, পরিশুদ্ধ বাতাসের জায়গা এবং বেঁচে থাকার জায়গা ওই গ্রাম। তার মানে এই সমস্ত জায়গাগুলো বুঝলেই বুঝবেন যে আমরা ইচ্ছাকৃতভাবে ঢাকাকে মোহগ্রস্ত জায়গা বানিয়েছি এবং যে কোনো দরিদ্র মানুষ অভিবাসন করতে বাধ্য হয় এই জন্যে যে তার অঞ্চলে কোনো সুযোগ রাখি নাই, আর ঢাকাকে সকল সুযোগ অবারিত করেছি। আর এখন আবার গালে হাত দিয়ে বলছি কর্মসংস্থানের এই জায়গা ভেঙে দিলে ওরা যাবে কোথায়? ইকবাল হাবিব, আমরা তো দেখেছি আপনার রিয়েল এস্টেটের কিছু গ্রুপকে আপনার লাভবান করার জন্য ঢাকায়
লোকের বসবাসের ব্যবস্থা করার জন্য 6 তলা থেকে 10 তলা, 10 তলা থেকে 12 তলা ফাঁড়ের ব্যবস্থা করা হলো, এবং যত্র তত্র ঢাকা শহর একটা বসবাসের অযোগ্য কংক্রিটের জঙ্গল তৈরি করে ফেললো। জি, অন্যায়ভাবে তার চারপাশের সমস্ত নদী দখল করে বাড়তেও দেওয়া হয়েছে, এবং এটা আমার চোখের সামনে দেখেছি পরিকল্পনা থাকা সত্ত্বেও। এবং শেষ কথাটা হলো, এই ঢাকা শহরে ওই রাজুক চিবিয়ে চিবিয়ে বলেন যে আমাদের 94% ভবনই অবৈধ। কিভাবে? তাহলে আপনি কি করছিলেন? সুবিধা রাজুকের ঘুষ বাণিজ্য, দুর্নীতি বাণিজ্য, লাখ কোটি টাকার বাণিজ্য তো হয়।